Welcome. Actually, today we are going to discuss about taxation system in India. আজকে আমরা যেটা ডিসকাস করব সেটা হচ্ছে ইন্ডিয়ার ট্যাক্সেশন সিস্টেম। এটা ইকোনমির একটা পার্ট, মডার্ন ইকোনমি, ইন্ডিয়ান ইকোনমির একটা পার্ট হচ্ছে ট্যাক্সেশন সিস্টেম। কারণ ট্যাক্সেশন একটা আলাদা সাবজেক্ট, সেই সাবজেক্টটা পুরোপুরি সাবজেক্টটা আমরা কভার করব না, শুধুমাত্র ট্যাক্স স্ট্রাকচার ইন্ডিয়ান ইকোনমিক্যাল পার্ট থেকে যে স্ট্রাকচার, ট্যাক্সেশনের যে স্ট্রাকচারটা শুধু আমরা সেইটুকু বুঝবো, বাদ বাকি আমরা ডিপলি কোনোভাবেই বুঝবো না। কারণ আমাদের যেটুকু এক্সামের জন্য দরকার, ইউপিএসসির, ডাব্লিউবিসিএস, ইপিএফও, ইউপিএসসি ইপিএফও বলো বা ইউপিএসসি যে কোনো লেভেলের এক্সামের, এবং ডাব্লিউবিসিএস স্টেট লেভেলের যে কোনো এক্সামের ক্ষেত্রে যেটুকু ট্যাক্সেশনের যেটুকু আসে সেই জায়গাটুকু আমরা শুধু কভার করব। বুক যদি রেফারেন্স বলো তাহলে তাহলে বুক তোমরা রমেশ সিং অবভিয়াসলি পড়তে পারো, রমেশ সিং। আর যদি ওয়েস্ট বেঙ্গলে যারা বাংলায় পড়বে তারা জয়দীপ সরখেল পড়তে পারো, অসুবিধা নেই। তবে জয়দীপ সরখেল আমার মনে হয় না ট্যাক্সেশন সিস্টেমটা অত ডিটেলস দেওয়া রয়েছে, রমেশ সিং ভালো করে দেওয়া রয়েছে, তো রমেশ সিং দেখতে পারো। তো ট্যাক্সেশন সিস্টেম, যদি ইন্ডিয়াতে ট্যাক্সেশন সিস্টেম আমরা যদি কভার করতে চাই কমপ্লিটলি, তো এখানে আমাদের ইন্ডিয়াতে দু ধরনের ট্যাক্সেশন সিস্টেম, দু ধরনের ট্যাক্সেশন আছে, ঠিক আছে? একটা হচ্ছে বেসিক্যালি ইনকাম ট্যাক্স, আরেকটা হচ্ছে ইনডাইরেক্ট ট্যাক্স। এবার আমি আরেকটু ভাঙিয়ে বলি, একটা হচ্ছে ডাইরেক্ট ট্যাক্স, একটাকে বলি আমরা ডিরেক্ট ট্যাক্স, একটাকে বলি আমরা ইনডিরেক্ট ট্যাক্স, ঠিক আছে? তো এবার ডিরেক্ট ট্যাক্স আর ইনডিরেক্ট ট্যাক্সের মধ্যে ডিফারেন্স কোথায়? ডিরেক্ট ট্যাক্স বা সবগুলো ইনকাম ট্যাক্স, ডিরেক্ট ট্যাক্সটাকে আমরা ইনকাম ট্যাক্সের মধ্যে রাখি। ডিরেক্ট ট্যাক্স, আমরা ডিরেক্ট ট্যাক্সকে যদি কভার করতে চাই তাহলে ডিরেক্ট ট্যাক্সের মধ্যে আমাদের ইনকাম ট্যাক্স চলে আসে, ঠিক আছে? তো ইনকাম ট্যাক্স কি জিনিস? ইনকাম ট্যাক্স মানে হচ্ছে আমরা যেখানে যেরকম ভাবে যা খুশি ইনকাম করছি, সেই ইনকামের উপরে গভর্নমেন্টকে একটা ট্যাক্স দিতে হবে, বা গভর্নমেন্টকে আয়ের একটা অংশ, আমাদের আয়ের একটা অংশ গভর্নমেন্টকে তুলে দিতে হবে, ঠিক আছে? তো কেন তুলে দিতে হবে? দেওয়ার কারণটা কি, উদ্দেশ্যটা কি? সেটা হচ্ছে গভর্নমেন্টকে যদি আমরা ট্যাক্স না দিই তাহলে গভর্নমেন্ট আমাদের হয়ে যে কাজগুলো করে, ফর ওয়েলবিং, ফর আস, আমাদের ভালো থাকার জন্য যে কাজগুলো করে, যদিও আমরা ভালো নেই, ভালো থাকতে পারছি না ইন্ডিয়াতে অন্তত, তবুও যে কাজগুলো করে, মানে যে রাস্তাগুলো তৈরি হয়, যদিও 1 বছর পরে রাস্তাগুলো, রাস্তা আর পুকুর বা রাস্তার সঙ্গে নদী খাল বিলের কোনো ডিফারেন্স খুঁজে পাওয়া যায় না, কিন্তু তবুও যে রাস্তাঘাটগুলো তৈরি হয় বা স্কুল, হসপিটালস, এই ধরনের যে সেবামূলক কাজগুলো যেগুলো গভর্নমেন্টের করা উচিত, যেগুলো গভর্নমেন্ট আমাদের হয়ে করে অ্যাকচুয়ালি, সেইগুলো কোথা থেকে পাবে? সেগুলো টাকা কোথা থেকে আসবে? গভর্নমেন্টের কাছে তো টাকা ছাপান, গভর্নমেন্টের কাছে তো মানে যদি আরবিআই তে গভর্নমেন্ট যায়, আমরা মনিটারি পলিসি দেখেছি, তো গভর্নমেন্ট তো বললেই গভর্নমেন্টকে টাকা দিয়ে দেবে এরকম তো ব্যাপারটা নয়। ব্যাপারটা হচ্ছে আমরা যে টাকাটা ইনকাম করছি, আমরা যে টাকাটা আর্ন করছি, সেই টাকার একটা পার্ট আমরা দিচ্ছি কিসের জন্য? না আমাদের ওয়েলবিং এর জন্য, আমাদের ভালো থাকার জন্য। কিন্তু যদিও আমরা ভালো থাকছি না, তবুও আমরা টাকাটা গভর্নমেন্টকে দিয়েই যাচ্ছি আমাদের ভালো থাকার জন্য। তো এই যে আমাদের ভালো থাকার উদ্দেশ্যে আমরা যে টাকাটা দিচ্ছি সেটাকে বলা হয় ইনকাম ট্যাক্স, সেটাকেই ডাইরেক্ট ট্যাক্স বলা হয়। ইনকাম ট্যাক্সে কি হয়? ইনকাম ট্যাক্সে সবাই কি তাহলে সমান ট্যাক্সেশন দেয়? মানে সবাই কি সমান ট্যাক্স গভর্নমেন্টকে দেবে? না কেউ আলাদা ট্যাক্স দেবে বা কেউ অন্যরকম, মানে কারণ ট্যাক্সটা বিভিন্ন রকমের হবে। এটা কি হয়? হ্যাঁ, এটাই হয়। আমাদের ইন্ডিয়াতে যে সিস্টেমটা চলে সেটা হচ্ছে প্রোগ্রেসিভ ট্যাক্স। কি বলা হয় তাকে? প্রোগ্রেসিভ ট্যাক্স, প্রোগ্রেসিভ। আরেকটা হচ্ছে রিগ্রেসিভ। রিগ্রেসিভ, দু ধরনের ট্যাক্সেশন সিস্টেম আছে, একটা হচ্ছে প্রোগ্রেসিভ, একটা হচ্ছে রিগ্রেসিভ। প্রোগ্রেসিভ মানে ট্যাক্সেশন সিস্টেম মানে কি জিনিস, যেটা আমাদের ইন্ডিয়াতে আমরা ফলো করি এবং ম্যাক্সিমাম কান্ট্রিতে এটাই ফলো করা হয়। সেটা কি রকম? সেটা হচ্ছে যার ইনকাম বেশি সে বেশি ট্যাক্স দেবে, যার ইনকাম কম তার সে কম ট্যাক্স দেবে। একটা এক্সাম্পল ধরো, ধরো কেউ সারা বছরে 12 লাখ টাকা ইনকাম করছে, তো সারা বছরে যদি 12 লাখ টাকা ইনকাম করে, এর কাছ থেকেও যদি আমি, ধরো এর কাছ থেকে 20% ট্যাক্স নিচ্ছি আমি, এর কাছ থেকে 20% ট্যাক্স নিলে কত হচ্ছে? 2,40,000 ট্যাক্স হচ্ছে। আর যে সারা বছরে 2 লাখ টাকা ইনকাম করছে তার কাছ থেকে আমি 20% ট্যাক্স নিচ্ছি, তাহলে কি হলো? এর কাছ থেকে আমি 40,000 ট্যাক্স নিচ্ছি। তাহলে হিসাবে এর ইনকামটা গিয়ে দাঁড়ালো, ট্যাক্স নেওয়ার পরে ইনকামটা গিয়ে দাঁড়ালো 1,60,000 টাকা, আর এর ইনকামটা গিয়ে দাঁড়ালো ট্যাক্স নেওয়ার পরে 9,60,000 টাকা, তাই তো? তাই দাঁড়ায় তো 9,60,000। তাহলে এই যে ডিসপ্যারিটি,
এই যে একটা মারাত্মক রকমের ডিসপ্যারিটি, এই ডিসপ্যারিটিটা কিন্তু ইনকাম ইনইকুয়ালিটি বা ইনকাম ডিসপ্যারিটি আমরা বলি, ইনকাম ইনইকুয়ালিটি কিন্তু একটা থেকে যায়। তো সেই জন্য কি করা হয়, যদি গভর্নমেন্ট বলছে আমরা তো এরকম করতে পারবো না যে দুজনের সমান ইনকাম সমান করে দিতে পারবো না, এটা করা সম্ভব নয়। তো আমরা কি করি, আমরা এই যে 2 লাখ টাকা যে ইনকাম করছে তার কাছ থেকে 5% ট্যাক্স নিই, তার কাছ থেকে 5% ট্যাক্স নিই, তার কাছ থেকে 5% ট্যাক্স যদি নিই তাহলেও কি হবে, তাহলে 5% ট্যাক্স মানে 10,000 টাকা। তাহলে এই 10,000 টাকা, তাহলে এর ইনকামটা কিছুটা হলেও আমরা বাড়াতে পারলাম। আর এর কাছ থেকে আমি 20% নিই বা এর কাছ থেকে আমি 30% নিয়ে নিই, যে 12 লাখ টাকা ইনকাম হচ্ছে তার থেকে 30% নিয়ে নিই। 30% নিয়ে নেওয়ার পরে কি হলো, 3,60,000 টাকা। তাহলে 3,60,000, তো 12 লাখ থেকে 3,60,000 চলে গেলে মোটামুটি 8,40,000 এর মতো থাকছে। রিগ্রেসিভ সিস্টেম হচ্ছে যাদের ইনকাম লেভেল হাই তাদের কাছ থেকে কম ট্যাক্স নেওয়া হোক, যাদের ইনকাম লেভেল হাই তাদের কাছ থেকে কম ট্যাক্স নেওয়া হোক। কিন্তু এটা সম্ভব হয় না, এটা সম্ভব হয় না, তার কারণ এটা কোনো জায়গাতেই তেমন ভাবে প্র্যাকটিক্যাল নয়। প্র্যাকটিক্যাল এই যাই প্রোগ্রেসিভ ট্যাক্সেশন সিস্টেমটাই প্র্যাকটিক্যাল, রিগ্রেসিভটা কেন প্র্যাকটিক্যাল নয়, তার কারণ যার ইনকাম বেশি তার কাছ থেকে কম ট্যাক্সেশন নেব, যার ইনকাম লেভেল কম তার কাছ থেকে বেশি ট্যাক্সেশন নেব। দ্যাট ইজ দ্য এগেইনস্ট অফ সোশ্যালিস্ট ইকোনমি বা মিক্সড ইকোনমি, যেটাই বলো সেটা এর এগেইনস্টে। যদিও বা ক্যাপিটালিস্ট ইকোনমিতে এটা খুব রকম ভাবে ক্যাপিটালিস্টদের চাহিদা এরকমই থাকে যে আমাদের কাছ থেকে কম ট্যাক্স নেওয়া হোক, কারণ আমরা তো এমপ্লয়মেন্ট জেনারেট করছি, বা আমরা যা সারা দেশের যত উন্নত যা যা উন্নতি হচ্ছে যা কিছু তার জন্য ম্যাক্সিমামটা দায়ী আমরাই, কারণ আমরাই তো সমস্ত কিছু করছি। ম্যাক্সিমাম ক্যাপিটালিস্টদের দাবি এটাই থাকে, যে কোনো গভর্নমেন্টের দাবি এটাই থাকে। যখন গভর্নমেন্ট নতুন তৈরি হয় তখন গভর্নমেন্টকে নতুন তৈরি করার জন্য যে এক্সট্রা পরিমাণে টাকা, চাঁদা বলো থেকে শুরু করে সমস্ত কিছু যে কর্পোরেটসরা দেয়, কিসের জন্য দেয় কর্পোরেটসরা, একটা গভর্নমেন্ট রয়েছে সেই গভর্নমেন্টকে, সেই গভর্নমেন্ট যদি কর্পোরেটসদের হয়ে কাজ না করে, সেই গভর্নমেন্ট যদি কর্পোরেটসদের ঠিকঠাক রকম ভাবে সাপোর্ট করে, তাহলে সেই গভর্নমেন্টের এগেইনস্টে অন্য একটা গভর্নমেন্টকে ফান্ডিং করা কর্পোরেটসদের একটা বিশেষ রীতি। এই বিশেষ রীতিটা এই কারণেই যে তারা চায় সবসময় তাদের ট্যাক্স রেটটা কম থাকুক, কারণ তারা মনে করে যে ক্যাপিটালিস্ট ইকোনমিতে বা ক্যাপিটালিস্টরা সবসময় মনে করে যে আমাদের জন্যই উন্নতি হচ্ছে, আমরা এমপ্লয়মেন্ট দিচ্ছি, আমরা সবকিছু করছি, যা জনসাধারণ বেঁচে আছে সব আমাদের আমাদের ধারণা, মানে আমরা যে উদ্যোগ বা আমরা যে ব্যবসা বাণিজ্য করছি সেখান থেকেই তাদের রুটি রুজি, তারা সেইভাবে বেঁচে আছে। তো যেহেতু আমাদের সোশ্যালিস্ট ইকোনমি, আমাদের মিক্সড ইকোনমিতে আমরা, আমাদের ইন্ডিয়া লাই করে মিক্সড ইকোনমিতে, বা যদিও ক্যাপিটালিস্ট ইকোনমি হয় কিছু কিছু জায়গায়, যদিও ক্যাপিটালিস্ট ইকোনমি হয়, সেই ক্ষেত্রেও দাঁড়িয়ে সেই জায়গাটা কিন্তু হয় না, সেই এই রিগ্রেসিভ ট্যাক্সেশন রেটটা কিন্তু হয় না। হ্যাঁ, কিছু কিছু ক্ষেত্রে হয় রিগ্রেসিভ ট্যাক্সেশন সিস্টেম, যেমন মানে কোনো ক্ষেত্রে কোনো জায়গার বিশেষ, মানে কোনো বিজনেসের বিশেষ সুবিধা করিয়ে দেওয়ার জন্য তাকে হয়তো কিছুদিনের জন্য ট্যাক্স রিবেট করে দেওয়া, কিছুদিনের জন্য কিছু জায়গা দিয়ে দেওয়া, যেমন ইকোনমিক জোন আমরা বলি, কিছু কিছু জায়গায় ইকোনমিক জোন থাকে, কিছু কিছু জায়গায় স্পেশাল ইকোনমিক জোনে এসইজেড থাকে। তো সেসব জায়গায় কি করা হয়, সেসব জায়গায় বিজনেসম্যানকে বা কর্পোরেটসদের একটা করে জায়গা দেওয়া হয় যে এই জায়গাটায় আপনারা কাজ করুন, এই জায়গাটা সামগ্রিক উন্নতি করুন, আপনারা নিজেরাও কাজ করুন, তাতে আমরা আপনাদের কিছু ট্যাক্স ছাড় দিচ্ছি। এখানে ধরো 30% ট্যাক্স রয়েছে, আমরা সেখানে 5% ট্যাক্স নিচ্ছি আপনার কাছ থেকে, বা 2% নিচ্ছি। কিছু কিছু জায়গায় কিছু কিছু ক্ষেত্রে হয়, কিন্তু সবসময় রিগ্রেসিভ ট্যাক্স হয় না। সুতরাং রিগ্রেসিভ ট্যাক্স ইজ নাল, এটা কোনো জায়গায় হয় না, বিশেষ বিশেষ ক্ষেত্র ছাড়া এটা হয় না। এটা হচ্ছে ইনকাম ট্যাক্সের স্ট্রাকচার। ইন্ডিয়াতে ইনকাম ট্যাক্সের স্ট্রাকচারটা ঠিক এরকম, যাদের কম ইনকাম তারা তারা ট্যাক্স কম দেবে, যাদের বেশি ইনকাম, মানে স্ল্যাব বলা হয়, ইনকাম ট্যাক্স স্ল্যাব বলা হয়, তারা বেশি পরিমাণে ট্যাক্স দেবে। এটা হচ্ছে ইনকাম ট্যাক্সের নিয়ম। এবং যারা যতটুকু ইনকাম করবে, সে স্যালারিড পার্সন হোক, সে অন্য কোনো পার্সন হোক, সে বিজনেসম্যান হোক, যারা যেভাবে ইনকাম করবে তাদেরকে সেই রকম ভাবে ট্যাক্স দিতে হবে। যদি স্যালারিড পার্সন হয় তাহলে তাদের স্যালারির উপর থেকে যেটুকু হবে সেটুকু যাবে, যদি বিজনেসম্যান হয় তাহলে বিজনেসের যে প্রফিটটা আসবে সেই প্রফিটের উপরে তাকে ট্যাক্স দিতে হবে নির্দিষ্ট হারে। যদি 20% হয় 20%, যদি 30% হয় 30%। কর্পোরেট ট্যাক্সের রেট হচ্ছে 30%, যারা বিজনেসম্যান তাদের 30%। এবং মানে অন্য কোনো যারা ইনকাম গ্রুপের লোক আছে তাদের ক্ষেত্রে ডিফারেন্ট ট্যাক্সের স্ল্যাব আছে, সেই স্ল্যাব রেট অনুযায়ী তাদেরকে ট্যাক্স দিতে হয়। সেটা আমাদের ক্ষেত্রে প্রযোজ্য নয়, যারা ইনকাম ট্যাক্স নিয়ে পড়াশোনা করছে তাদের ক্ষেত্রে প্রযোজ্য, সুতরাং আমি সেই জায়গাটাকে অ্যাভয়েড করছি। এবার আসি আমরা ইনডাইরেক্ট ট্যাক্সের ক্ষেত্রে। এটা গেল আমাদের ডাইরেক্ট ট্যাক্স, এবার ইনডাইরেক্ট ট্যাক্সের ক্ষেত্রে চলে আসি। ইনডাইরেক্ট ট্যাক্স কোনগুলো? ইনডাইরেক্ট ট্যাক্স হচ্ছে সেই জিনিসগুলো যে জিনিসগুলো আমরা ইনডাইরেক্টলি পে করি। ডাইরেক্ট ট্যাক্স যেমন আমার ইনকাম হচ্ছে আমি ট্যাক্স দিচ্ছি, ব্যাস ইনডাইরেক্ট হয়ে একদম ডিরেক্টলি আমার ইনকাম আমি ট্যাক্স দিচ্ছি। ইনডাইরেক্ট ট্যাক্স মানে কি? ইনডাইরেক্ট ট্যাক্স হচ্ছে আমি ইনকাম করছি তার উপর তো একটা ট্যাক্স দিচ্ছি, প্লাস আমি যে জিনিসগুলো কিনছি তার উপরেও আমাকে ট্যাক্স দিতে হচ্ছে। আমি দু রকম ট্যাক্স দিচ্ছি, দুভাবে আমি ট্যাক্স দিচ্ছি গভর্নমেন্টকে। একরকম ভাবে আমি ট্যাক্স দিচ্ছি যা ইনকাম করছি,
তার 10% ধরো আমি দিয়ে দিলাম, আরেকটা সেই ইনকাম দিয়ে 10% দেওয়ার পরে যে টাকাটা আমার কাছে বেঁচে থাকলো, ধরো আমি ট্যাক্স দেওয়ার পর আমার কাছে 5 লাখ টাকা বেঁচে থাকলো, সেই 5 লাখ টাকার জিনিস তো আমি কিনছি সারা মাস সারা বছরে, তো আমি 5 লাখ টাকার মধ্যে আমি 3 লাখ টাকার জিনিস কিনছি, সেই 3 লাখ টাকার উপরেও আমি আবার 10% ট্যাক্স দিচ্ছি কি হিসাবে, ইনডাইরেক্ট ট্যাক্স হিসাবে, কারণ যা কিনছি তার উপরে ট্যাক্স দিচ্ছি, আমি যা কনজিউম করছি তার উপরেও ট্যাক্স দিচ্ছি। ভালো করে জিনিসটা বুঝবে, অনেকে জিনিসটা ঠিকঠাক করে বোঝে না বলে ভাবে যে গভর্নমেন্ট নিচ্ছে তো নিক না, অসুবিধা কি আছে, দেওয়ার দিতে তো কোনো অবশ্যই দিতে হবে, কারণ গভর্নমেন্ট না হলে কি করে কাজ করবে, গভর্নমেন্ট চলবে এই করে, কিন্তু গভর্নমেন্ট কতটা নিচ্ছে সেটা আমাদেরকে একটু ব্যক্তিগতভাবে বুঝতে হবে। আমি আমার স্যালারির উপরে 20% ট্যাক্স অলরেডি দিয়ে দিলাম আমার ইনকামের উপর 20% ট্যাক্স দেওয়ার পরে আমার নিট আমার কাছে থাকলে হচ্ছে 5 লাখ, 5 লাখ টাকা থাকলো, সেই 5 লাখ টাকার উপরে যদি আমি ইনডাইরেক্ট ট্যাক্সের রেট গড়ে আমি 10%ও ধরি, যদি গড়ে 10%ও ধরি, তাহলে 5 লাখ টাকার উপরে আমার 10% যদি আমি ট্যাক্স দিয়ে দিই, তাহলে 50,000 টাকা ট্যাক্স দিয়ে দিলাম, 50,000 টাকা এখানে ট্যাক্স দিলাম, তাহলে এখানে 20% দিলাম, এখানে 10% দিলাম, তাহলে আমার টোটাল জিনিস আমার কাছ থেকে টোটাল ট্যাক্স কত নিল গভর্নমেন্ট, 30% ট্যাক্স নিল, নট 20%। ইনকাম ট্যাক্স অনলি আমরা প্রোভাইড করি না, আমরা কি প্রোভাইড করি, আমরা টোটাল মিলিয়ে ইনকাম ট্যাক্স মানে ডাইরেক্ট ট্যাক্স এবং ইনডাইরেক্ট ট্যাক্স মিলিয়ে টোটাল জিনিসটা গভর্নমেন্টকে আমরা কিন্তু পে করছি, এটা কিন্তু মাথায় রাখতে হবে। তাহলে গভর্নমেন্টকে কোন টাকাটা পে করছি, দুটো টাকাটাই আমরা পেমেন্ট করছি। এবার ইনডাইরেক্ট ট্যাক্স কি কি, ইনডাইরেক্ট ট্যাক্স ভারতবর্ষে 2017 সালের আগে অনেক রকমের ইনডাইরেক্ট ট্যাক্স ছিল, তার মধ্যে ভ্যাট ছিল সব থেকে ইম্পর্টেন্ট, ভ্যাট মানে ভ্যালু অ্যাডেড ট্যাক্স, সেই ভ্যাট এবং আরো অনেকগুলো ট্যাক্স, যেরকম সেন্ট্রাল ট্যাক্স, এক্সাইজ ডিউটি, কাস্টমস ডিউটি, অক্ট্রয়, লাক্সারি ট্যাক্স, ঠিক আছে, এরকম বিভিন্ন রকমের ট্যাক্স ছিল, যে ট্যাক্সগুলোকে একদম সাবজিউম করে একদম এক জায়গায় নিয়ে এসে সেই সব ট্যাক্সগুলোকে বাদ দিয়ে একটা মাত্র ট্যাক্স নিয়ে আসা হয়েছে ইন্ডিয়াতে ইনডিরেক্ট ট্যাক্স হিসাবে, সেটা হচ্ছে জিএসটি বা যেটাকে আমরা গুডস অ্যান্ড সার্ভিস ট্যাক্স বলে থাকি, জিএসটি বা গুডস অ্যান্ড সার্ভিস ট্যাক্স বলে থাকি। সেটা কিভাবে হয়েছে না, সেটা হয়েছে আগেকার যত ট্যাক্স ছিল, আগে যেমন সেলস ট্যাক্স ছিল, আমাদের সেলস ট্যাক্স আমরা পড়েছি, আমরা সেন্ট্রাল সেলস ট্যাক্স পড়েছি, আমরা ভ্যাট পড়েছি, ভ্যাট প্রত্যেকটা স্টেটে এক এক রকম ছিল, কোনো স্টেটে 5% ছিল, ভ্যাটের রেট এক একটা স্টেটে এক এক রকম ছিল, কোনো স্টেটে 5%, কোনো স্টেটে 12%, কোনো স্টেটে 18%, কোনো স্টেটে 20%, কোনো স্টেটে 6%, এরকম করে ভ্যাট ছিল, প্রত্যেকটা ভ্যাট ছিল কি স্টেট ডিপেন্ড করতো, স্টেট ডিসাইড করতো যে কোন স্টেটের ভ্যাট কত হবে, এটা হচ্ছে ভ্যাট ছিল। তাছাড়া এক্সাইজ ডিউটি ছিল, কোনো কিছুর উপরে কাস্টমস ডিউটি ছিল, কোনো কিছুর উপরে অক্ট্রয় ছিল, কোনো কিছুর উপরে লাক্সারি ট্যাক্স এক্সট্রা দিতে হতো, লাক্সারি ট্যাক্স কোনো জিনিস ঢুকতে গেলে, তারপরে আরো কোনো কোনো স্টেট কিছু কিছু ট্যাক্স এক্সট্রা ইম্পোজ করতো, ঠিক আছে, তো টার্নওভার ট্যাক্স, টার্নওভার ট্যাক্স, লিজ ট্যাক্স, এইসব জিনিসগুলো ছিল। তো এইসব সব জিনিসগুলোকে একসঙ্গে করে একত্রিত করে সবগুলোকে বাদ দিয়ে মুছে ফেলে আমরা একটা জিনিসকে রেখে দিয়েছি, আমরা হচ্ছে জিএসটি কে রেখে দিয়েছি। জিএসটি শুধুমাত্র কি জিএসটি না, তাছাড়াও কিছু কিছু এক্সট্রা ট্যাক্সও আছে, যেমন কাস্টম ডিউটি, এক্সাইজ ডিউটি, এই জিনিসগুলো যেগুলো বাইরে মানে ইম্পোর্ট এক্সপোর্টের ক্ষেত্রে যে ট্যাক্সগুলো, সেই ট্যাক্সগুলো এখনো কিছু কিছু জায়গায় আছে। এবং ভ্যাট ভ্যালু এডেড ট্যাক্স যেটা আগে ছিল, সেটা একমাত্র কিছু কিছু প্রোডাক্টের উপরে, যেমন পেট্রোল সব থেকে ইম্পর্টেন্ট, তার মধ্যে পেট্রোলের উপরে কিন্তু ভ্যাট রেখে দেওয়া হয়েছে এখনো পর্যন্ত। জানি না এটা কি কারণে, সরকারের কোন মানে পলিসির ক্ষেত্রে এটাকে রেখে দেওয়া হয়েছে, দেখবে তার সেটা নিদর্শন মানে দেখতে পাবে তোমরা, পেট্রোল এক একটা স্টেটে এক এক রকমের দাম হয়, পেট্রোল অন্য কোনো প্রোডাক্টের হয় না, পেট্রোলের এক একটা স্টেটে এক এক রকমের দাম হয়, ঠিক আছে, তো যেটা আমরা আগে দেখতাম যখন জিএসটি ছিল না, তখন দিল্লিতে কোনো জিনিসের দাম কম থাকতো, আমাদের ওয়েস্ট বেঙ্গলে বেশি থাকতো, কারণ দিল্লিতে তখন 5% ট্যাক্স ছিল সব জিনিসের উপরে, সুতরাং দিল্লি থেকে জিনিসপত্র আনাটা বেশি সস্তা পড়তো। তখন যখনই কিছু জিনিস ম্যাক্সিমাম বিজনেসম্যানরা কি করতো, ম্যাক্সিমাম হোলসেল রেটে যদি হোলসেল জিনিস আনতো, তখন দিল্লি থেকে জিনিস আনতো, কারণ দিল্লি থেকে 5% রেটে তুমি জিনিসটা পেয়ে যেতে। এখানে ওয়েস্ট বেঙ্গলে আসলে সেটা 18% বা 20% সেটা ট্যাক্স পড়ে, রেট পড়ে। তাহলে ভ্যাটের ক্ষেত্রে এখনো পর্যন্ত পেট্রোলের ভ্যাট রেখে দিয়েছে, এবং এই জন্য প্রত্যেকটা স্টেটে ভ্যাটের এই পেট্রোলের রেট ভ্যারি করে। পেট্রোলের রেট কি হয়, ভ্যারি করে। আমাদের স্টেটে পেট্রোলের রেট যা, ছত্তিশগড়, উড়িষ্যা, বিহারে যাবে, তুমি যাবে আলাদা আলাদা জায়গায় যাবে, ঝাড়খণ্ড ফারখণ্ড যাবে, এগুলোতে যাবে, তোমাদের পেট্রোলের রেট আলাদা, দিল্লিতে পেট্রোলের রেট কম, ঠিক আছে, তো এরকম ভ্যারি করে। তার কারণ কি, পেট্রোলের এখনো পর্যন্ত ভ্যাট রয়েছে। জিএসটি বাদ বাকি মোটামুটি সবগুলোতে, সব প্রোডাক্টের উপরে জিএসটি আনা হয়েছে। জিএসটির রেট কি না, জিএসটির রেট হচ্ছে 5টা জিএসটির রেট রাখা রয়েছে। সেটা হচ্ছে
0% জিএসটি মানে যাতে কোনো যেসব পণ্যের উপরে কোনো রকমের জিএসটি লাগবে না, যেটা আমাদের বেসিক জিনিস সেগুলোর উপরে জিএসটি লাগে না। ঠিক আছে, বেসিক জিনিস যেমন দুধ বা আমাদের চাল, গম, ডাল, কিন্তু খোলা অবস্থায় এগুলোর উপর জিএসটি লাগে না। যখনই এগুলো প্যাকেটেড হয়ে যাবে না, তখনই তার উপরে কিন্তু জিএসটি দিতে হবে। সরকার অনেক রকম ভাবে জিএসটি জিনিসটা, দেখো জিএসটি, আমি আজকে জিএসটির ওভারভিউটা বলছি, জিএসটি নিয়ে আরেকদিন আলোচনা করবো টোটাল জিএসটিটা কি জিনিস, কিভাবে সরকার কত রকম ভাবে গভর্নমেন্ট আমাদের কাছ থেকে জিএসটি নেওয়ার চেষ্টা করছে। ঠিক আছে, তো আবার নতুন আরেকটা রিসেন্টলি খবর শুনছি, রিসেন্টলি বিল পাস হবে হয়তো, জিএসটিকে আবার সিম্পলিফাই করে নিয়ে আসা হবে, মানে জিএসটির রেটগুলো থাকবে না, মানে জিএসটির 28% রেটটা থাকবে না, জিএসটির মোটামুটি 3টে রেটই থাকবে, 5, 12, 18 এই 3টে রেট থাকবে। একটা এক্সট্রা করা হবে, সেটা হচ্ছে 40%, সেটা শুধুমাত্র সিন গুডস এর উপরে বা লাক্সারি আইটেমস এর উপরে। আর 28% একটা 18তে করে নেওয়া হবে, 18টা 12তে করে নেওয়া হবে, 12টা 5-এ করে দেওয়া হবে। তো এইরকম শুনছি আমি যে 28%-এর জিএসটি থাকবে না, 3টেই জিএসটি রেট থাকবে। ঠিক আছে, তো এবার কতটা কি হবে, কোনটা থাকবে কোনটা না থাকবে, কতটা সাবজিউম করা হবে, কোনটাকে কোন রেট কমানো হবে, কোন রেট কি হবে, সেটাকে আমরা দেখবো যখন পুরোপুরি জিনিসটা এখনো পর্যন্ত নিউজে আছে, পুরোপুরি জিনিসটা যখন হাতে আসবে তখন আমরা দেখবো জিনিসটা কি হবে। তবে আপাতত যে রেটটা আছে, আপাতত 40%-এর রেট, আপাতত ইন্ডিয়াতে মোটামুটি এই 4 ধরনের ট্যাক্সের রেট রাখা রয়েছে। ম্যাক্সিমাম এসেনশিয়াল গুডসের উপরে 0% রাখা রয়েছে, বাকি সমস্ত বাকি যে গুডসগুলো আছে সব গুডসগুলোর উপরে যেমন 28% রাখা রয়েছে ম্যাক্সিমাম লাক্সারি গুডসের উপরে রাখা রয়েছে। লাক্সারি গুডস, সিন গুডস যেমন অ্যালকোহল বা সিগারেট, এই ধরনের জিনিসগুলোতে ম্যাক্সিমাম ট্যাক্স রেটটা 28% রাখা রয়েছে, আর এসেনশিয়ালি 0%। বাদ বাকি সব প্রোডাক্টকে এই 3টে ক্যাটাগরিতে ভাগ করে যে জিএসটির ট্যাক্স রেটটা ঠিক করা হচ্ছে। তাহলে এটা গেল ট্যাক্স রেট। এবার জিএসটি কবে থেকে কিভাবে পাস হলো, জিএসটির সিস্টেমটা কিভাবে আসলো। অ্যাকচুয়ালি জিএসটি 2002 সালে প্রথম অটল বিহারী বাজপেয়ী, যখন ওই সময় অটল বিহারী বাজপেয়ী সরকার ছিল, তখন এটা প্রথম উত্থাপিত হয় জিএসটি আনার, ইন্ডিয়াতে জিএসটি আনার। তারপরে জিনিসটা গড়াতে জিনিসটা চলে আসে 2006 সাল। 2006 সালে প্রপোজালটা আসে, 2006 সালে প্রপোজালটা ফার্স্ট পেশ হয় পার্লামেন্টে। তারপরে 2006 সাল থেকে 2006 সালে ডিসাইড করা হয় যে ইন্ট্রোডিউস করা হবে। তারপর 2016 সালে ফাইনালি 2016-এ এসে একটা বিল ইন্ট্রোডিউস করা হয়। 2016-এ এসে একটা বিল ইন্ট্রোডিউস করা হয় 2002 সালে। তখনও বিজেপি গভর্নমেন্ট ছিল, মাঝে কংগ্রেস সরকার চেষ্টা করেছিল এটাকে আনার জন্য, কিন্তু সেই বিজেপি সরকারই বাধা দিয়েছিল জিএসটি আনার জন্য, যে বিজেপি সরকার পরবর্তী সময়ে জিএসটি নিয়ে এসেছিল। কিন্তু 2006 সালে যখন কংগ্রেস সরকার, মনমোহন সিং এর সরকার যখন এটাকে আনার চেষ্টা করেছিল, তখন বিজেপি এর প্রধান বিরোধী কে ছিল জিএসটির, সে ছিল বিজেপি। কিন্তু তারপরে যখন 2016 সালে যখন জিএসটি আসলো, তখন কে নিয়ে আসলো, বিজেপি সরকারই নিয়ে আসলো। সুতরাং পলিটিক্স যে কি জিনিস সেটা পলিটিশিয়ানরা জানে না কি জিনিস, আমার তো তাই মনে হয়। তার কারণ হচ্ছে এমন একটা মানে বাজে অবস্থায় আমাদের দেশের পলিটিক্স চলছে, যেখানে ওই যে আমি একদিন বলেছিলাম না, যে যদি ভালো হয় তারও বিরোধ করব, যদি খারাপ হয় তার তো বিরোধ করবোই, যদি ভালো হয় তারও বিরোধ করব, কিন্তু কোনটার বিরোধ করবো না, যেটা নিজেদের স্বার্থে আঘাত করবে। যেমন রিসেন্টলি নিউজে এসছে যে একটা বিল আনা হচ্ছে, যাতে 30 দিনের বেশি বা কেউ ক্রিমিনাল অফেন্সে যে রয়েছে, সে কোনো মুখ্যমন্ত্রী প্রধানমন্ত্রী পদে থাকতে পারবে না। দ্যাট মিনস কোনো ক্রিমিনালরা কোনো পদে থাকতে পারবে না, নেতা হতে পারবে না, কোনো মন্ত্রী হতে পারবে না, কিছু হতে পারবে না। অবভিয়াসলি এটা খুব ভালো প্রপোজাল এবং খুব ভালো জিনিস, কিন্তু সেটা হতে দেবে না, সেটা সব দল মিলেই হতে দেবে না। কারণটা কি, তার কারণ হচ্ছে প্রত্যেক দলেই এরকম ক্রিমিনালের অভাব নেই। পলিটিশিয়ানস মানেই ক্রিমিনাল মানেই পলিটিশিয়ান, এটার কোনো বেশি ব্যাখ্যা আমি আর দিলাম না। ঠিক আছে, তো সেই সময় থেকে 2016 সালে বিল আনা হয়। 2016 সালে বিল আনা পরে আমাদের কনস্টিটিউশন, অ্যাকচুয়ালি জিএসটি বা ট্যাক্সেশন এসব সমস্ত কিছু যখন করা হয়, তখন আমাদের কনস্টিটিউশনে সেটাকে একটা জায়গা দিতে হয়। ঠিক আছে, তো জিএসটি আনার ক্ষেত্রেও যেমন ইনকাম ট্যাক্সেও বলা আছে যে কনস্টিটিউশনেই বলা রয়েছে যে ইন্ডিয়াতে ট্যাক্স নেওয়া হবে, সেটা কনস্টিটিউশনের অধীনেই বলা রয়েছে। সেরকম 101 মানে 101তম অ্যামেন্ডমেন্ট অ্যাক্টে
101তম অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট 2016-তে আনা হয়, সেই অ্যামেন্ডমেন্ট অ্যাক্টে বিল পাস হয় যে জিএসটি আসবে, এবং তারপরে 1 জুলাই 2017-এ সেটাকে লাগু করা হয় সারা দেশে। এটাই হচ্ছে জিএসটির মোটামুটি একটা সংক্ষিপ্ত ইতিহাস, ঠিক আছে। এবং তার সঙ্গে জিএসটিসি কাউন্সিল, মানে জিএসটি কাউন্সিল 2016 সালে কাউন্সিলও তৈরি হয়, এবং এই কাউন্সিল অ্যাজ পার আর্টিকেল 279A, অ্যাজ পার আর্টিকেল 279A অফ ইন্ডিয়ান কনস্টিটিউশন, এই জিএসটি কাউন্সিল তৈরি হয়, ঠিক আছে। তো এইবার তারপর থেকে মোটামুটি আমাদের দেশে এখন ইনডিরেক্ট ট্যাক্স বলতে একটাই ট্যাক্স চলে, আর কিছু কিছু ট্যাক্স আছে সেগুলো নামে মাত্র, মানে ওই বললাম না বিশেষ বিশেষ ক্ষেত্রে কিছু কিছু ট্যাক্স আছে, বাদ বাকি সব জায়গাতেই জিএসটি ইনডাইরেক্ট ট্যাক্স বলতে আমরা জিএসটি দিয়ে থাকি। এবার আসি, ইনডাইরেক্ট ট্যাক্সটা গেল, ডিরেক্ট ট্যাক্স গেল। তাছাড়া ফিনান্স কমিশন অফ ইন্ডিয়া অ্যাজ পার আর্টিকেল 280 গঠন হয় ফিনান্স কমিশন অফ ইন্ডিয়া। এদের কাজ কি? এদের কাজ হচ্ছে এই যে ট্যাক্স জিএসটি হিসাবে যে ট্যাক্সটা আসলো, মানে ইনডিরেক্ট ট্যাক্সটা, আর ইনডিরেক্ট ট্যাক্স জিএসটি কিসের উপরে হয়? গুডস অ্যান্ড সার্ভিস ট্যাক্স। গুডস অ্যান্ড সার্ভিস ট্যাক্স হচ্ছে যে কোনো জিনিস কেনা বেচার উপরে জিএসটিটা আসে। জিএসটি কিন্তু তুমি যেটা ইনকাম করছো সেই ইনকামের উপরে জিএসটি একদম আসবে না। জিএসটি কি একটু ভালোভাবে জিএসটিটা বলে দিই। জিএসটিটা কিভাবে, মেকানিজমটা কি, জিএসটির মেকানিজমটা কি? জিএসটির মেকানিজমটা হচ্ছে, আমি একটা জিনিস ম্যানুফ্যাকচার, আমি একটা জিনিস তৈরি করলাম, ঠিক আছে। এই জিনিসটা তৈরি করার পরে এই জিনিসটা যাবে কার কাছে? এই জিনিসটা যাবে হচ্ছে হোলসেলারের কাছে, হোলসেলারের কাছে, তাই তো। হোলসেলার তারপরে জিনিসটাকে কোথায় পাঠাবে? ডিলারের কাছে। ডিলার সেই জিনিসটা কোথায় পাঠাবে? দোকানদারের, মানে রিটেলারের কাছে। এরকম ভাবেই তো হয়, রিটেলারের কাছে, রিটেলারের কাছে যাবে কনজিউমারের কাছে। এইরকম টোটাল এই পজিশনটা তৈরি হয়। এই পজিশনটা একটা যে কোনো গুডসের বা সার্ভিস যাই বলো না কেন, এই সিস্টেমটাই চলে। ম্যানুফ্যাকচার, হোলসেলার, ডিলার, রিটেলার, কনজিউমার। তাহলে ট্যাক্স কিভাবে হবে? এর উপরে মানে জিএসটি কিভাবে লাগু হবে? সাপোজ একটা গুডস তৈরি করলো যার কস্ট হচ্ছে 100 টাকা, তাই তো। তো 100 টাকা যে কস্ট হলো, সেই 100 টাকার উপরে এর জিএসটি এর উপরে অ্যাপ্লাই হলো 10%, ঠিক আছে। জিএসটি 10% অ্যাপ্লাই হওয়ার পরে এর কাছে আসলো জিনিসটা 110 টাকায়, বোঝা যাচ্ছে। এবার এই জিনিসটা 110 টাকা এর কাছে আসলো। এইবার হোলসেলার এর উপরে কিছু প্রফিট রাখবে, কারণ এ তো 110 টাকায় এ তো এটার এর পারচেজ প্রাইস, মানে হোলসেলারের পারচেজ প্রাইস 110 টাকা, এর উপরে কিছু টাকা অ্যাড করবে, এই জিনিসটাকে বেচবে 130 টাকা, ধরো এর কাছে বেচলো। তাহলে এই যে 20, এই যে এক্সট্রা 20 টাকা, এই যে এক্সট্রা 20 টাকা, সেই 20 টাকার উপরে ট্যাক্স হবে। এই 130 টাকার উপরে কিন্তু আর ট্যাক্স হবে না, টোটাল টাকাটার উপরে ট্যাক্স তো দিয়ে দিয়েছে, 100 টাকার উপরে 10% ট্যাক্স দিয়ে দিয়েছে 110 টাকা, ঠিক আছে। তো 110 টাকা এর থেকে বাদ যাবে, বাদ গিয়ে যে 20 টাকা হলো, সেই 20 টাকার উপরে এ ট্যাক্স দেবে। কে ট্যাক্স দেবে? ডিলার ট্যাক্স দেবে। 20 টাকার উপর ট্যাক্স দিয়ে এ ধরো টোটাল 10% এও দিচ্ছে, তাহলে 2 টাকা, 2 টাকা এর সঙ্গে অ্যাড হবে। তাহলে 130 প্লাস 130 প্লাস 2, 132 টাকা হয়ে গেল এর কাছে। এবার এও কিছু টাকা প্রফিট অ্যাড করবে, এও 20 টাকা ধরো প্রফিট অ্যাড করছে, তাহলে এর কাছে জিনিসটা কত টাকায় আসবে? 152 টাকা এর কাছে জিনিসটা আসবে। তাহলে এই যে 100, এও আবার কি 152 টাকা এর কাছে আসছে, তো কিন্তু অলরেডি 130 টাকার 132 টাকার উপর দেওয়া রয়েছে, সুতরাং 20 টাকার উপরে এ ট্যাক্স দেবে কত টাকা? 2% ট্যাক্স দেবে। এই 20 টাকা 2% ট্যাক্স দেওয়ার পরে কত টাকা ট্যাক্স দিল তাহলে গভর্নমেন্টকে? 2 টাকা। তাহলে এই যে এক্সট্রা যে টাকাটা, মানে প্রত্যেকবার যে ভ্যালু এডিশন হচ্ছে, প্রত্যেকবার যে ভ্যালু অ্যাড হচ্ছে আস্তে আস্তে, মানে কে কে ভ্যালু অ্যাড করছে? এরা প্রত্যেকে ভ্যালু অ্যাড করছে, কারণ কি? এরা প্রত্যেকে ভ্যালু অ্যাড করবে কেন? তার কারণ হচ্ছে এরা তো একটা করে প্রফিট রাখবে, প্রফিট মার্জিন রাখবে, নাহলে কার কি লাভ? ব্যবসা করে লাভ কি? তাহলে যে যেরকম ভাবে যতটুকু প্রফিট রাখছে, ঠিক ততটুকুর উপরে একটা করে ট্যাক্স। তাহলে এর কাছে যখন জিনিসটা বিক্রি করবে, তখন এই যে 152 টাকার জায়গায় 154 টাকায় বিক্রি করবে, টোটাল কাস্টমারের কাছে এসে দাঁড়ালো কত? 154 টাকা। 100 টাকার জিনিসটা পরপর প্রফিট হতে হতে এসে 154 টাকায়, মানে 154 এসে কনজিউমার জিনিসটা আলটিমেট পেল। তাহলে আলটিমেট টাকাটা পে করলো কে? আলটিমেট টাকাটা পে করলো কনজিউমার। প্রত্যেকের কাছ থেকে টাকাটা আলটিমেট এখান থেকে প্রত্যেকে যেটুকু ভ্যালু অ্যাড করছে, সেটুকু ভ্যালু অ্যাডের উপরে ট্যাক্স গভর্নমেন্টকে দিচ্ছে, এবং প্রত্যেকেই জিএসটি দিচ্ছে, শুধুমাত্র কনজিউমারকে বাদ দিয়ে এই প্রত্যেকে বিজনেসম্যান, প্রত্যেকে যে 2 টাকা 2 টাকা করে প্রত্যেকে থাকছে না, সেই 2 টাকা 2 টাকা করে প্রত্যেকেই জিএসটি দিচ্ছে। এবং এর উপরে আইটিসি হয়।
ইনপুট ট্যাক্স ক্রেডিট, পরে একদিন বোঝাবো আইটিসিটা কি জিনিস, ইনপুট ট্যাক্স ক্রেডিটটা কি জিনিস, পরে তোমরা যদি তোমাদের মনে হয় শেখার তাহলে কমেন্ট বক্সে লিখবেই আইটিসিটা কি জিনিস এবং টোটাল মেকানিজমটা কিভাবে হয় জিএসটি খুব ভালোভাবে বুঝে দেবো, কি ফর্ম ভরতে হয়, কি ফর্ম রিটার্ন মানে জিএসটিআর 1 কি, জিএসটিআর 3B, জিএসটিআর 2, জিএসটিআর 2A, এইসব জিনিসগুলো কিভাবে রিটার্ন ভরতে হয় সেগুলো আমি আলাদা করে, যাদের বোঝার ইচ্ছা আছে তারা কমেন্ট করে লিখবে, তাহলে আমি আলাদা করে বুঝে দেবো। বাট এখানে আমি আর এর থেকে বেশি ডিসকাস করবো না, কারণ আমাদের এইসব এক্সামের জন্য এত ডিটেলসে যাওয়া দরকার নেই। এবার আমরা ফিনান্স কমিশনের দিকে চলে আসি। ফিনান্স কমিশন ইন্ডিয়াতে, ফিনান্স কমিশনের কাজ কি, আর্টিকেল 280 এর কাজ হচ্ছে ট্যাক্স ডিস্ট্রিবিউশন করা, গ্র্যান্টস ইন এইড, মানে স্টেটকে যেসব যত রকমের টোটাল ট্যাক্স হয়ে আসলো, সে জিএসটি হয়ে আসুক, তারপরে তোমার ইনকাম ট্যাক্স আসুক, সবকিছু আসলো, ফিনান্স কমিশন কি করবে, এগুলোকে ডিস্ট্রিবিউট করবে। আরেকটা জিনিস, জিএসটিতে আরেকটা জিনিস হয়, জিএসটিতে ট্যাক্সটা 3টে ভাগে ভাগ করা হয়, একটা হচ্ছে সিজিএসটি, একটা সিজিএসটি, একটা এসজিএসটি, আরেকটা হচ্ছে আইজিএসটি। এই 3টে জিনিস কি, সিজিএসটি মানে হচ্ছে সেন্ট্রাল ট্যাক্স, সিজিএসটি সেন্ট্রাল ট্যাক্স, মানে 18% তো ট্যাক্স নিচ্ছে, ধরো কোনো প্রোডাক্টের উপরে 18% ট্যাক্স নিচ্ছে, এই 18% ট্যাক্সের উপরে যদি 18% ট্যাক্স যদি ইন্টার স্টেট সেল হয়, মানে ধরো একই স্টেটের মধ্যে বিক্রি হচ্ছে, ঠিক আছে, একই স্টেটের মধ্যে এখানে এক জায়গা থেকে আরেক জায়গায় বিক্রি হচ্ছে, তাহলে এই 18% ট্যাক্সের মধ্যে সেন্ট্রালের কাছে যাবে কত পার্সেন্ট, 9%, আর স্টেটের কাছে যাবে 9%। আর যদি আইজিএসটিটা কি, আইজিএসটি মানে হচ্ছে এক স্টেট থেকে যখন আরেক স্টেটে কোনো মাল যাচ্ছে, মাল পৌঁছাচ্ছে, গুডস যখন যাচ্ছে, ধরো দিল্লি থেকে ওয়েস্ট বেঙ্গলে কোনো গুডস আসছে, তখন আমরা কি প্রয়োগ করি, আইজিএসটি প্রয়োগ করি, এবং এই আইজিএসটিটা টোটাল তখন 18% যদি আইজিএসটি হয়, তাহলে 18% আইজিএসটি টোটালটাই আইজিএসটি হিসেবে ট্রিটেড হবে। আর আরেকটা আছে ইউজিএসটি মানে ইউনিয়ন টেরিটরি, ইউটিজিএসটি ইউনিয়ন টেরিটরির উপরে যে জিএসটিটা হয় সেটা হচ্ছে ইউটিজিএসটি। তাহলে এই হচ্ছে জিএসটি কতগুলো ভাগ, ঠিক আছে। ফাইন্যান্স কমিশনের কাজ কি, তারা ট্যাক্স ডিস্ট্রিবিউট করা, গ্র্যান্টস ইন এইড, যখন কোনো স্টেটের ট্যাক্স কিছু, ধরো এই আইজিএসটি বললাম না, বা অন্য কোনো ট্যাক্সের ক্ষেত্রে সেন্ট্রালের কাছে স্টেটের কিছু ট্যাক্স জমা হয়ে থাকে, সেগুলো দেওয়ার কাজ কার, ফিনান্স কমিশন অফ ইন্ডিয়া। চেয়ারম্যান থাকে একজন চেয়ারম্যান থাকবে, 4জন মেম্বার থাকবে, প্রত্যেককেই কে অ্যাপয়েন্ট করবে, প্রেসিডেন্ট। এখন কত পে কমিশন চলছে, 16th পে কমিশন চলছে। কবে পে কমিশন চালু হয়েছে, 16th পে কমিশন 31 ডিসেম্বর 2023। এগুলো অনলাইনারের জন্য, মানে ওয়ান লাইনার কোয়েশ্চেনের জন্য, কিন্তু এগুলো খুব ইম্পর্টেন্ট, ওই জন্য আমি এই কটা পয়েন্ট নিয়ে এসেছি। এখনকার চেয়ারম্যানকে অরবিন্দ পানগরিয়া, আর তার আগের চেয়ারম্যান কে ছিল এনকে সিং, আগের চেয়ারম্যান কে ছিল এনকে সিং। মোটামুটি ফিনান্স কমিশন অফ ইন্ডিয়ার এইটুকু জানলেই হবে। আর্টিকেল কত, অ্যাজ পার 280। এই হচ্ছে মোটামুটি ট্যাক্সেশন সিস্টেম। এবার এছাড়াও আর কি কি ট্যাক্স আছে, এছাড়াও আর যে ট্যাক্সগুলো আছে সেইগুলো হচ্ছে, আমি মোটামুটি একটু তোমাদেরকে বলে রাখি যে কি কি ট্যাক্স আছে। যেমন এক্সট্রা ট্যাক্স বলতে আমাদের কাছে, আমরা এসটিটি জানি, এসটিটি আছে। এসটিটি কি, যখন কোনো শেয়ার কেনা বেচা হয়, তখন শেয়ার মার্কেটে সবকিছুকে বলা হয় সিকিউরিটিস, ঠিক আছে। তো শেয়ার মার্কেট যখনই তুমি কোনো জিনিস বেচতেও যাবে বা কিনতে যাবে, মানে একটা শেয়ার কিনলে তখনও এসটিটি দিতে হবে, বেচলে তখন এসটিটি দিতে হবে। এই ট্যাক্সটা গভর্নমেন্টের কাছে, সেন্ট্রাল গভর্নমেন্টের কাছে চলে যায়। সেন্ট্রাল গভর্নমেন্টের কাছে কিভাবে চলে যায় না, এই যে শেয়ার মার্কেট যে জায়গায় কেনা বেচা করা হয় তাকে বলা হয় শেয়ার এক্সচেঞ্জ বলা হয়, তাকে বলা হয় কি এক্সচেঞ্জ, তাকে কি বলা হয় এক্সচেঞ্জ। যেমন সেবি, ঠিক আছে। তো সেবি একটা সংস্থা, আমাদের সেন্ট্রাল গভর্নমেন্টের সংস্থা, সিকিউরিটি এক্সচেঞ্জ বোর্ড অফ ইন্ডিয়া। তো এই এসটিটিটা এই এক্সচেঞ্জের কাছে চলে যায়, এবং এক্সচেঞ্জের কাছ থেকে চলে যায় সিধা কোথায়, গভর্নমেন্টের কাছে চলে যায়। এটা হচ্ছে এসটিটি, মানে শেয়ারের ক্ষেত্রে এই জিনিসটা হয়। তারপর হয় ক্যাপিটাল গেইন ট্যাক্স, এটা হয়। ক্যাপিটাল গেইন ট্যাক্স কি, যখন কোনো জমি কেনা বেচা হয় বা কিছু হয়, সম্পত্তি কেনা বেচা হয়, বিল্ডিং কেনা বেচা হয়, বিরাট মাপের হোক বা অল্প কোনো মাপের হোক। আমি যদি আমার বিল্ডিংটা আমি বেচে দিই আজকে, আমার এই বিল্ডিংটা বেচে দিলে ধরো আমি 30 লাখ টাকা পেলাম, 30 লাখ টাকার উপরে গভর্নমেন্ট কিন্তু আমাকে ছাড়বে না, সেখানে আমাকে ট্যাক্স দিতে হবে। এই ক্যাপিটাল গেইন ট্যাক্স দু রকম হয়, একটা হচ্ছে এসটিসিজি, মানে হচ্ছে শর্ট টার্ম ক্যাপিটাল গেইন ট্যাক্স, আরেকটা হচ্ছে এলটিসিজি, সেটা হচ্ছে লং টার্ম ক্যাপিটাল গেইন ট্যাক্স। যদি কোনো অ্যাসেট 1 বছরের কম, 1 বছর মানে 12 মাসের কম যদি কোনো অ্যাসেট থাকে, তখন তাকে আমরা এসটিসিজি বলি। আর যখন লং টার্ম ক্যাপিটাল গেইন, মানে কোনো অ্যাসেট 3 বছরের বেশি, 3 বছর এর বেশি যখন কোনো অ্যাসেট থাকে, তখন সেগুলোকে আমরা এলটিসিজির আন্ডারে ট্রিট করি, এবং সেগুলোতে
এলটিসিজি নেওয়া হয়, লং টার্ম ক্যাপিটাল গেইন ট্যাক্স নেওয়া হয় সেই সব অ্যাসেটের ক্ষেত্রে। যেমন বাড়ি, জমি, হেনা-তেনা এইসবের ক্ষেত্রে কি হবে, সবসময় লং টার্ম অ্যাসেট হিসেবে ট্রিট করা হবে এবং এলটিসিজি লং টার্ম ক্যাপিটাল গেইন ট্যাক্স নেওয়া হবে। শর্ট টার্মের ক্ষেত্রে ছোট, ছোট মানে ১ বছরের ভিতরে যে অ্যাসেটগুলো কেনা-বেচা হয়ে যায় সেগুলোতে আমরা এসটিসিজি শর্ট টার্ম ক্যাপিটাল গেইন ট্যাক্স নেব। এরপরে কি আছে? ডিভিডেন্ড ডিস্ট্রিবিউশন ট্যাক্স। ডিভিডেন্ড ডিস্ট্রিবিউশন ট্যাক্স 2020 আগে 15% রেটে ডিভিডেন্ড ডিস্ট্রিবিউশন ট্যাক্স নেওয়া হতো, কিন্তু এখন ডিভিডেন্ড ডিস্ট্রিবিউশন ট্যাক্স আর নেওয়া হয় না। ডিভিডেন্ড ডিস্ট্রিবিউশন ট্যাক্স মানে কি? মানে হচ্ছে আমি কোনো কোম্পানির শেয়ার কিনে রেখেছি প্রচুর, এবং সেই কোম্পানির ইকুইটি শেয়ার যখন আমি কিনে রাখি, তখন সেই কোম্পানির সেই ইকুইটি শেয়ারের উপরে আমার যে ডিভিডেন্ড ইনকামটা হয়, মানে শেয়ারের উপরে আমার যে ইনকামটা হয়, সেই ইনকামের উপরে আমাকে ট্যাক্স দিতে হয়। তো সেটাকে আমরা বলতাম ডিভিডেন্ড ডিস্ট্রিবিউশন ট্যাক্স। সেই ট্যাক্সটা 15% আগে নেওয়া হতো, কিন্তু এখন এটা তুলে দেওয়া হয়েছে। এখন কি করা হয়, এই ডিভিডেন্ডের যে ইনকামটা, সেই ইনকামটা আমার টোটাল ইনকামের সঙ্গে অ্যাড করে দেওয়া হয়, এবং অ্যাড করে দেওয়ার পরে, ওই যে ফার্স্টে বলেছিলাম ইনকাম ট্যাক্স, অ্যাড করে দেওয়ার পরে একটা স্ল্যাব চলে আসে যে এইটার এই অ্যামাউন্টের উপরে আমার টোটাল ট্যাক্স দিতে হবে। তো অ্যাড করে দিয়ে, মানে অ্যাকচুয়ালি নেওয়া এখনো হচ্ছে, কিন্তু এখন কিভাবে নেওয়া হচ্ছে, এখন ইনডাইরেক্টলি নেওয়া হচ্ছে। এখন এই টোটাল ইনকামের সঙ্গে, আগে টোটাল ইনকামের সঙ্গে অ্যাড করা হতো না, আগে ডাইরেক্টলি যা ডিভিডেন্ড হয়েছে তার উপর 15% ট্যাক্স একটা বসিয়ে নিয়ে নেওয়া হতো। এখন এই ইনকামের উপরে বসাবে, ইনকামের উপর টোটালের সঙ্গে অ্যাড করা হবে, অ্যাড করে যা ট্যাক্স আসে, যে স্ল্যাব পড়ছে সেই স্ল্যাবের উপর ট্যাক্স দিতে হবে। তারপরে কি, কর্পোরেটসদের ক্ষেত্রে কি হয়? কর্পোরেটসদের ক্ষেত্রে একটা ট্যাক্স আছে, সেটার নাম হচ্ছে ম্যাট। কি বলা হয়? ম্যাট, মিনিমাম অল্টারনেট ট্যাক্স। কি রকম জিনিস মিনিমাম অল্টারনেট ট্যাক্স? ধরো কি হয়, কর্পোরেটরা কি করে, কর্পোরেটরা তো খুব মাথা চালায় এইসব দিক দিয়ে। কর্পোরেট ট্যাক্স হচ্ছে 30%। এবার কর্পোরেট ট্যাক্স 30% কিসের উপরে দেওয়া হয়? বুক প্রফিটের উপরে। কিসের উপরে? প্রফিটের উপরে। ধরে রাখো প্রফিটের উপরে। এইবার বুক প্রফিট দাঁড়ালো, ধরো কারো বুক প্রফিট দাঁড়ালো 3 লাখ টাকা। এই হ্যাঁ, ধরো 3 লাখ টাকা, আমি একটা এক্সাম্পল নিচ্ছি, 3 লাখ টাকা বুক প্রফিট দাঁড়ালো। 3 লাখ টাকা বুক প্রফিট দাঁড়ানোর পরে এর থেকে ওরা অনেক কিছু বাদ পায়, অনেক কিছু ছাড় পায়, যেরকম নন ক্যাশ আইটেম বলতে ডেপ্রিসিয়েশন ছাড় পায়, ঠিক আছে? তো আরো কিছু কিছু এক্সপেন্স আছে, যে এক্সপেন্সেস গুলো ছাড় পায়, সেই এক্সপেন্সেস গুলো ছাড় পাওয়ার পরে সেই জায়গাটা চলে আসলো হচ্ছে 1.5 লাখ টাকায় চলে আসলো। 1.5 লাখ টাকার উপরে সে ট্যাক্স দিচ্ছে কত? 33%। তাহলে 3 × 15 কত হলো? 45,000 টাকা ট্যাক্স দিতে হবে, ঠিক আছে? তাহলে এই এক্সপেন্সেস গুলো, যে এক্সপেন্সেস গুলো ছাড় দেওয়ার মতো এক্সপেন্সেস, সেই এক্সপেন্সেস গুলো ছাড় দেওয়ার পরে 30% এই 1.5 লাখের উপরে 45,000 ট্যাক্স দিল। কিন্তু গভর্নমেন্ট বলছে, গভর্নমেন্ট তখন দেখছিল যে তাদের কিছু রেভিনিউ লস হচ্ছে এই ধরনের ক্ষেত্রে। কিরকম লস হচ্ছে রেভিনিউ? লস হচ্ছে যে দেখা যাচ্ছে তারা এক্সপেন্সেসটাকে ম্যাক্সিমাম দেখিয়ে দিচ্ছে, এক্সপেন্সেস প্রভিশন এসব জিনিসটাকে ম্যাক্সিমাম দেখিয়ে দেওয়ার ফলে তার কিন্তু ট্যাক্স রেটটা কমে যাচ্ছে। তার গভর্নমেন্ট ওই জন্য কি করেছে, একটা মিনিমাম অল্টারনেট ট্যাক্স নিয়ে এসেছে, যে কি না বলছে যে তুমি যে ট্যাক্সটা তুমি ক্যালকুলেট করছো ঠিক আছে, কিন্তু তোমার যে অ্যাকচুয়াল বুক প্রফিটটা আছে, সেই বুক প্রফিটের উপরে 18.5% আমি আগে দেখে নেবো কত হচ্ছে। তাহলে এই 3 লাখ টাকার উপরে 18.5% মানে প্রায় 55-56 হাজার টাকার মতো হয়। এই টাকাটার থেকে কম টাকা তুমি কিভাবে কিছুতেই দিতে পারবে না। যদিও বা তোমার এখানে ক্যালকুলেশনে 45,000 আসছে, বাট আমি তোমার কাছ থেকে নেবো কত? 55,000 বা 56,000। গভর্নমেন্ট সবসময় বেশি ট্যাক্স নেওয়ার চেষ্টা করে সবার কাছ থেকে। সেটা শুধু মাত্র ভারতবর্ষের পিপল, ইন্ডিয়ান পিপলসদের উপরে গভর্নমেন্ট সব জায়গা থেকে সব রকম ভাবে ট্যাক্স নেওয়ার চেষ্টা করে। নাহলে ওই যে বললাম, গভর্নমেন্ট কিভাবে চলবে? গভর্নমেন্ট চলবে না, গভর্নমেন্টের পকেটও ভরবে না, গভর্নমেন্টের দুর্নীতিও চলবে না, কোনোভাবে চলবে না ট্যাক্সের পয়সা না নিলে। তো এই হচ্ছে টোটাল ট্যাক্সেশন সিস্টেম ইন্ডিয়াতে। এরকম ভাবে এইরকম কতগুলো ক্যাটাগরিতে ট্যাক্সেশন সিস্টেম আছে। এর আরো ডিটেলসে যাওয়া যায়, কিন্তু আরো ডিটেলসে আমি আজকে যাচ্ছি না। নেক্সট যেদিন ট্যাক্সেশন নিয়ে আরেকদিন আলোচনা করব, কারণ আরো কিছু কিছু পার্ট বাকি থেকে যাচ্ছে, সেটা আমরা নেক্সট দিন আলোচনা করব। সেদিন সমস্ত কিছু তোমাদেরকে ক্লিয়ার করব। আজকের জন্য এটুকু। থ্যাংক ইউ।